স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে আছে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে একবার মনে করিয়ে দিতে চাই। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে থাকবে, 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 2টো এবং 20 নম্বরের প্রশ্ন হচ্ছে পরীক্ষায় 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। 75 মার্কসের টোটাল তোমাদের পরীক্ষা হবে। তাহলে আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করতে চলেছি, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরে বা 20 নম্বরে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই আছে। চলো প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো প্রশ্নের উত্তরটা তোমরা সম্পূর্ণ বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। ভূমিকাতে কি লিখবে দেখো, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের সাহায্যে হরপ্পা সভ্যতার নানা দিক সম্বন্ধে জানা যায়। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছু জানা যেত না। তাহলে কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ছাড়া হরপ্পার নগর জীবনের সার্বিক বিকাশ নিয়ে কিছু জানা যেত না। হরপ্পা সভ্যতা নিঃসন্দেহে একটি উন্নত ধরনের নাগরিক সভ্যতা। সিন্ধু উপত্যকা ছিল বন্যা কবলিত, তাই এখানে বারবার বাড়ি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিত। কাজেই প্রায় 1000 বছর ধরে হরপ্পা ও মহেঞ্জোদড়ো নগর পরিকল্পনা প্রায় একই রকম ছিল। এবার দেখো নগর পরিকল্পনার ছক, পরের পয়েন্টগুলো দেখো। নগর পরিকল্পনার ছক, হরপ্পা সভ্যতার শহরগুলির পরিকল্পনা একই ধাঁচের ছিল। প্রায় প্রতিটি শহর উঁচু নিচু এই দুই ভাগে বিভক্ত ছিল। নগরের উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। সাধারণত নগরের পশ্চিম প্রান্তে অবস্থিত হতো। হরপ্পাতে এই অঞ্চলটি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এখানে নগরের ধনী লোকেরা বসবাস করত, তাই বড় বড় ইমারত শহরের এই এলাকায় ছিল। হরপ্পা ও মহেঞ্জোদড়ো শহরের শস্যাগার ও মহেঞ্জোদড়োর স্নানাগারও এই অঞ্চলে অবস্থিত ছিল। অপেক্ষাকৃত দরিদ্র মানুষরা বাস করত নগরের নিচু এলাকায়। দু কামরা বিশিষ্ট কুঁড়ে ঘরের সন্ধান পাওয়া গেছে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো, ইটের তৈরি বসতবাড়ি। উঁচু নিচু উভয় এলাকাতেই ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। পোড়া ইট ও রোদে শুকানো ইট দুই রকমের ব্যবহার হতো, তবে অবস্থা সম্পন্ন লোকেরা পোড়া ইটের তৈরি মজবুত বাড়ি তৈরি করত। সাধারণত মধ্যবিত্ত লোকেদের প্রতি বাড়িতেই বর্গাকৃতি উঠান, বেশ কিছু ঘর ও রান্নাঘর থাকত। বাড়িতে কোনো জানলা ছিল না, কিন্তু হাওয়া চলাচলের জন্য ওপরে পাথরের ঝাঁঝরি লাগানো থাকতো। প্রবেশদ্বার ছিল বাড়ির এক পাশে। প্রতি বাড়িতেই স্নানাগার থাকতো। তারা নিয়মিত স্নানে অভ্যস্ত ছিল। তারা বেশ স্বাস্থ্য সচেতন ছিল এবং প্রায় প্রতি বাড়িতেই একটি করে কুয়ো থাকতো। পরের পয়েন্ট হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থা। হরপ্পা সভ্যতার প্রধান নগরগুলিতে বিস্ময়করভাবে উন্নত জল নিষ্কাশন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। জমা জল যাতে আবর্জনা সৃষ্টি করতে না পারে তার জন্য হরপ্পাবাসীরা খুব সচেতন ছিল। প্রতিটি বাড়ির সঙ্গে সংযুক্ত ছোট ছোট নালা বেয়ে জল বাইরে আসতো। শহরটি ছিল ইট দিয়ে ঢাকা বৃহৎ নালা, যেখানে সমস্ত জমা জল গিয়ে পড়ত। এল ব্যাসাম মনে করেন যে জল নিকাশি ব্যবস্থা ছিল হরপ্পা নগর সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। তারপরের পয়েন্ট দেখো,
সড়ক ও রাজপথ। রাস্তা নির্মাণের ক্ষেত্রে হরপ্পা সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছিল। হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল, কালীবঙ্গানে একই ধরনের রাস্তা দেখতে পাওয়া যায়। প্রধান প্রধান রাস্তাগুলি প্রায় 30 ফুট চওড়া ছিল। আধুনিক শহরের মতো এখানে বড় রাস্তা থেকে ছোট রাস্তা ও সেখান থেকে গলিপথ বেরোতো। তারপরে কি বলা হচ্ছে দেখো, মহেঞ্জোদড়োর স্নানাগার। বড় বড় ইমারত ছিল হরপ্পা সভ্যতার অন্যতম নাগরিক বৈশিষ্ট্য। এই বিষয়ে প্রধান উদাহরণ ছিল মহেঞ্জোদড়োর বিখ্যাত স্নানাগারটি। 39 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া, 8 ফুট গভীর এই স্নানাগারটির দুপাশে ওঠানামা করার জন্য সুন্দর সিঁড়ি ছিল। নিকটে অবস্থিত একটি কুয়ো থেকে এই স্নানাগারে জল সরবরাহ হতো এবং আরেকটি নালা দিয়ে জল বাইরে বেরিয়ে যেত। জলাশয়টি চারধারে ছোট ছোট ঘর ছিল। পরের পয়েন্ট হচ্ছে শস্যাগার। হরপ্পা ও মহেঞ্জোদড়ো অবস্থিত দুটি শস্যাগার হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যকে সূচিত করে। এই শস্যাগার প্রায় আয়তন 9000 বর্গফুট। এটি দুটি সারিতে বিভক্ত। প্রত্যেকটির আয়তন ছিল 50 ফুট দীর্ঘ, 20 ফুট চওড়া। এছাড়া শস্যাগারটির দক্ষিণে একটি উঁচু মঞ্চের সন্ধান মিলেছে। এই মঞ্চের মেঝে থেকে প্রাপ্ত গম, যবের দানা, তুষ প্রভৃতি থেকে অনুমান করা হয় যে এই মঞ্চগুলিতে শস্য মাড়াই করা হতো। ফসল মাড়াইয়ের জায়গাটির সঙ্গে সংযুক্ত দুটি সারিতে অনেকগুলি ছোট ছোট কুঠির দেখা যায়। তারপর দেখো মহেঞ্জোদড়োর ইমারত। পরের পয়েন্ট, সিটাডেল এলাকায় যে প্রধান ইমারতগুলি পাওয়া গেছে তা মহেঞ্জোদড়োর পাওয়া 250 ফুট দীর্ঘ ইমারতটি সবচেয়ে উল্লেখযোগ্য। তবে পুরাতত্ত্ববিদরা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি এই ইমারতটি আসলে কী কাজে ব্যবহৃত হতো। এটি কি রাজপ্রাসাদ ছিল? ঐতিহাসিকরা সেই সম্বন্ধে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি, কারণ শাসক গোষ্ঠীর অস্তিত্ব সম্বন্ধে কিছুই জানা যায় না। তবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয় ছিল, তা না হলে হরপ্পার নগরগুলিতে নিয়মমাফিক রাস্তা পরিকল্পনা, ওজন পরিমাপ পদ্ধতি, সর্বত্র সমান মাপের ইটের ব্যবহার, নগরগুলির গঠন পরিকল্পনার সমতা ইত্যাদি কোনো কিছু বজায় রাখা সম্ভব ছিল না। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক এল ব্যাসাম মনে করেন যে হরপ্পা সভ্যতার রক্ষণশীল চরিত্র তার নগর পরিকল্পনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। হরপ্পা সভ্যতার সূচনা থেকে তার পতন পর্যন্ত প্রায় সহস্র বছর ধরে নগর পরিকল্পনা, রাস্তার ধরন প্রায় একই রকম রয়ে গিয়েছিল। আবার ডি কোসাম্বি দেখিয়েছেন যে হরপ্পা ও মহেঞ্জোদড়োর আবিষ্কৃত বিভিন্ন ধরনের বাড়িগুলি থেকে বোঝা যায় যে এই সংস্কৃতিতে শ্রেণীবিভাজন প্রখর ছিল। প্রাচীন সভ্যতার দুনিয়ায় হরপ্পার নগরগুলি নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ছিল। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।